বর্তমান সমাজে রামমোহনের প্রাসঙ্গিকতা। আমাদের সমাজ ব্যবস্থায় শুধু সতীদাহ নিবারণ নয়, রামমোহন চেয়েছিলেন সামগ্রিকভাবে সমাজ সংস্কার, যা এখনো আমাদের কাছে অধরা থেকে গেছে। 1818 খ্রিস্টাব্দে রামমোহন তাঁর সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদে বলেন, তোমরা বলো স্ত্রীলোক স্বভাবত অল্প বুদ্ধি, অস্থিরান্তঃকরণ, বিশ্বাসের অপাত্র, অনুরাগ ও ধর্মজ্ঞান শূন্য হয়। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে পাইয়াছেন যে বিনা কারণে তাহাদিওকে অল্প বুদ্ধি কহেন? আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন না, তবে তাহারা বুদ্ধিমতী কিনা ইহাতে কিরূপে নির্ণয় করেন? 1829-এর 4 ডিসেম্বর রামমোহনের অক্লান্ত চেষ্টায় এবং লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের বিচক্ষণতায় সতীদাহ নিবারণী আইন পাশ হল। কিন্তু তারপর ঐতিহাসিকভাবে সতীদাহ বন্ধ হলো, কিন্তু এখনো তো চলছে নারী দাহ। তখন স্বামী মারা গেলে হতো সতীদাহ, আর এখন স্বামী বেঁচে থাকতেই হচ্ছে বধূ হত্যা, কখনো হোমিসাইড, কখনো সুইসাইড, খুন আর ধর্ষণ, এমনকি শিক্ষাঙ্গন এবং হাসপাতালেও। এতে শুধু নারী পুড়ছে না, পুড়ছে আমাদের মানবিকতাও। আমরা কি চোখ বুজে থাকবো এবং অপেক্ষা করে থাকবো আবার কোনো রামমোহনের জন্য? নারী সমাজের কল্যাণের জন্য রামমোহন অন্য যে সংস্কার বিষয়ে হাত দেন তা হলো বহুবিবাহ। পুরুষের বহুবিবাহ ছিল সেকালের এক সামাজিক কলঙ্ক। এর জন্য নারীর জীবন হতো দুর্বিষহ। তাদের অশ্রু ও বেদনার কাহিনী তো কারোর অজানা নয়, কিন্তু তার প্রতিকারের জন্য প্রথমে রামমোহন এবং তার অনেক পরে বিদ্যাসাগর ছাড়া আর কেউ তেমন ভাবে এগিয়ে আসেননি। রামমোহন বললেন, বহু বিবাহের ক্ষেত্র সীমায়িত হলে সমাজে বিধবার সংখ্যা হ্রাস পাবে, ফলে সতীদাহের সংখ্যাও কমে যাবে। এইভাবে রামমোহন বহু বিবাহ নামক কুপ্রথার শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি, তিনি তার উইলে লিখে রেখে যান, যদি তার বংশে কেউ বহু বিবাহ করে তাহলে সে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। এরপর এসে পড়ে সম্পত্তিতে স্ত্রীলোকের অধিকারের কথা। 1822 খ্রিস্টাব্দে রামমোহন ইংরেজিতে এ বিষয়ে যে পুস্তিকা রচনা করেন তার নাম ব্রিফ রিমার্কস রিগার্ডিং মডার্ন encroachments on the ancient rights of females according to the Hindu law of inheritance। মেয়েদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য তিনি আইন প্রণয়নের দাবি তুললেন। সেই প্রস্তাব ব্রিটিশ ভারতে স্বীকৃতি পায়নি। রামমোহনের প্রস্তাবের 134 বছর পরে স্বাধীন ভারতে 1956 খ্রিস্টাব্দে হিন্দু উত্তরাধিকার আইনে বাবা মার সম্পত্তিতে ছেলে মেয়েদের সমান অধিকার ঘোষণা করা হলো। আবার রামমোহন নারী জাতির প্রতি সমাজের অবিচার প্রসঙ্গে আরেকটি যে বিষয়ের উল্লেখ করেছেন তা হলো কন্যাপণ বা কন্যা বিক্রয়। নিচ শ্রেণীর ব্রাহ্মণ এবং উচ্চ শ্রেণীর কায়স্থদের মধ্যে ছিল এই প্রথার প্রচলন। যে ব্যক্তি বেশি অর্থ দিতে পারত সে বৃদ্ধ, রুগ্ন বা অঙ্গহীন হলেও
সুপাত্র হিসেবেই বিবেচিত হতো, কিন্তু এর ফলে বিবাহিতা কন্যার বৈধব্য দশা প্রাপ্ত হতে বিলম্ব ঘটত না। ফলে আবার সেই সহমরণের সংখ্যা বৃদ্ধি। এখন অবশ্য সমাজ ব্যবস্থার পরিবর্তনে এসেছে, কন্যাপণের জায়গায় বরপণ সুপাত্র পাওয়ার শর্ত হিসাবে আইনত নিষিদ্ধ হলেও ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে। সমাজ সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা সংস্কার। আগে কোনো একটি দেশ ধ্বংস করার জন্য ব্যবহৃত হতো অ্যাটম বোমা। এখন অ্যাটম বোমারও দরকার হয় না। এখন কোনো দেশের শিক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিলে সে দেশ নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। এই জন্য রামমোহন লরাম হাস্টের কাছে দাবি করলেন, এদেশে শুধু সংস্কৃত শিক্ষা নয়, পাশ্চাত্যের ম্যাথমেটিক্স, ন্যাচারাল ফিলোসফি, কেমিস্ট্রি, অ্যানাটমি উইথ আদার ইউজফুল সায়েন্সেস যেন শিক্ষা দেওয়া হয়। তিনি জানতেন, গভীর অন্ধকারে আচ্ছন্ন এই জাতিকে যদি আবার আপন মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তাকে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করে তুলতে হবে। শুধু তাই নয়, তিনি প্রথম শিক্ষাকে কেবল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাকে গণমুখী করার জন্য একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য উন্নততর কৃষি ও শিল্প প্রযুক্তি শিক্ষাদানেরও পরিকল্পনা গ্রহণ করেন, যদিও তা সরকারি উদাসীনতায় বেশি দূর কার্যকর হয়নি। বিলেত যাওয়ার আগে রামমোহন তার এক শিষ্যকে লিখেছিলেন, এখন হইতে সকলের কল্যাণ করা তোমার কর্তব্য হইবে। দেশের লোকের তো অভাবের অন্ত নাই, সকল অভাবের মূল হইল শিক্ষার অভাব। আলোক বিনা কোনো কাজই অগ্রসর হয় না, শিক্ষাই হইল সেই আলোক। ভারতের কোনো অজ্ঞাত অখ্যাত দূর প্রদেশে গিয়া তুমি শিক্ষার বিস্তার করিও। হাড়ির তলায় আঁচ না দিলে তো রান্না হয় না। এখানে আমাদের মনে পড়বে পরবর্তীকালে নোবেল জয়ী সোয়াইটজারের কথা, যিনি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে একই সঙ্গে মানুষের দেহ ও মনকে সুস্থ করতে চাইলেন। আর ভারতেও নবজাগরণ গণজাগরণে পরিণত হয়নি। গণজাগরণ আজও ভবিষ্যতের জঠরে দিন গুনে চলেছে। সমাজ সংস্কারের তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হল ধর্ম বিভাজনের নামে শ্রেণী বিভাজন ও পারস্পরিক হানাহানি থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে রক্ষা করে মানব জাতিকে উন্নততর ও মহত্তর করা। পরবর্তীকালে রবীন্দ্রনাথও আমাদের সতর্ক করে বলেছেন, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। রামমোহন তার প্রথম প্রকাশিত গ্রন্থ তোহফাতুল মুআহিদিন গ্রন্থে যে মূল বক্তব্য প্রকাশ করেছেন তা হল, সব ধর্মের একটি সাধারণ ভিত্তি বা বিশ্বাস আছে, এবং তা হল এক সর্বশক্তিমানই এই জগৎ সৃষ্টির মূলে বর্তমান। তার উপর ভিত্তি করে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ থেকেই উপরিভাগে নানা রকম আচার আচরণের বৈষম্য দেখা যায়। ধর্ম হলো পোশাকের মতো, যা ভিন্ন ভিন্ন রুচি ও প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম হতে পারে। তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের ট্রাস্ট ডিডে উল্লেখ করলেন, জাতি ধর্ম সম্প্রদায় সামাজিক পদ নির্বিশেষে ভদ্রভাবে
যে কোনো ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এখানে উপাসনা করতে পারেন। এখানে সকলেরই সমান অধিকার। এই প্রসঙ্গে জার্মান মনীষী ম্যাক্স মুলার বলেছিলেন, ধর্ম সংস্কার বিষয়ে আমি রামমোহনের শিষ্য বলে গর্ব অনুভব করি এবং তুলনামূলক ধর্মালোচনার তিনি জন্মদাতা। আর ভারতবর্ষে রামমোহনের কাজ ও অবদানের সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে বললেন, তিনটি বিষয়ে তিনি রামমোহনের নির্দিষ্ট পন্থা অনুসরণ করেছেন। এক, বেদান্ত অনুশীলন ও প্রচার। দুই, দেশভক্তি। তিন, হিন্দু মুসলমান সমদৃষ্টি। তাই মনে হয় রামমোহন আজও আমাদের সমাজে জরুরি ভাবেই প্রাসঙ্গিক।